কানুরা গ্রামের সেই সাধারণ পরিবারটিতে একটি মেয়ে ছিল, তার নাম উর্মিলা। এটি ছদ্মনাম। উর্মিলা অন্য সব সাধারণ মেয়ের মতোই ছিল। ভালোভাবে সে বড় হয়েছিল। সে বিয়ের পর কানুরা গ্রামে এসেছিল। গ্রামের লোকজনরা বলতো উর্মিলার কাছে নাকি জিন আছে, কিন্তু তার সাথে জিনের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ঘটনা ঘটেছিল কিনা তা জানা যায়নি। বিয়ের কিছুদিন পর, অর্থাৎ বিয়ের কিছু বছর পর, তার দুটি সন্তান জন্মগ্রহণ করে। কিন্তু উর্মিলা একটি জটিল রোগে আক্রান্ত হয়ে পড়ে। কি রোগে আক্রান্ত হয়েছিল সেটা আমি জানতে পারিনি। তাকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে ভালো ডাক্তার দেখানো হয়, কিন্তু তার রোগ ভালো হয় না। উর্মিলা ধরে নেয় সে হয়তো আর বাঁচবে না। তাই সে তার পরিবারের লোকজনদের কাছ থেকে শেষ অসিয়ত করে যে তার মৃত্যুর পর তাকে যেন গোরস্থানের পাশে পুকুরের পানি দিয়ে গোসল না করানো হয়। কিন্তু তার পরিবার তার কথায় পাত্তা না দিয়ে তাকে বাঁচানোর জন্য চেষ্টা চালিয়ে যেতে থাকে। তারা শেষ পর্যন্ত তাকে রাজশাহীর একটি নামকরা হাসপাতালে ভর্তি করে। ডাক্তার তার চিকিৎসা করেন, তার বিভিন্ন টেস্ট করা হয়। সেখানকার ডাক্তার তাকে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করতে চাইলে সে ডাক্তারকে অনেক অনুরোধ করে যেন তাকে অজ্ঞান না করা হয়। সে ডাক্তারের পা পর্যন্ত ধরেছিল, কিন্তু ডাক্তার শেষ পর্যন্ত তাকে অজ্ঞান করে। কিন্তু সমস্যা দেখা দিল যে দীর্ঘ সময় পার হয়ে গেলেও তার জ্ঞান ফিরছিল না। ডাক্তার উর্মিলার পরিবারের লোকজনকে বলেন উর্মিলাকে বাড়ি নিয়ে গিয়ে 24 ঘন্টা রাখতে। এই 24 ঘন্টার মধ্যে যদি জ্ঞান না ফেরে তাহলে ধরে নিতে হবে সে মারা গেছে। কিন্তু উর্মিলার পরিবার ভেবে নেয় যে উর্মিলা মারা গেছে, তাই তারা তাকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে চলে আসে। তারা তাদের সব আত্মীয় স্বজনকে খবর দেয় এবং মসজিদে মাইকেও ঘোষণা করে যে উর্মিলা মারা গেছে। সিদ্ধান্ত নেওয়া হয় সেদিন রাতেই উর্মিলাকে দাফন করা হবে। আত্মীয় স্বজনরা সবাই এসে উপস্থিত হলে দাফনের জন্য সব কার্যক্রম শুরু করা হয়। উর্মিলা তার শেষ ওসিয়তের কথাটা একমাত্র তার মাকে বলেছিল, কিন্তু তার মা কোনো কারণে সেই কথাটা ভুলে যান। ফলে তাকে সেই পুকুরের পানি দিয়েই গোসল করানো হয়, যে পুকুরের পানি দিয়ে গোসল করাতে সে বারণ করেছিল। রাত 10টার সময় তার জানাজা হয় এবং স্বাভাবিকভাবেই তাকে দাফন করা হয়। এখানে কোনো রকম কোনো ঘটনা ঘটেনি। সেদিন রাতে উর্মিলার স্বামী স্বপ্নে দেখেন যে উর্মিলার লাশ কবর থেকে তুলে তাদের বাড়ির বাইরের দরজার সামনে ফেলে রাখা হয়েছে। স্বপ্ন দেখার সাথে সাথে তার ঘুম ভেঙে যায়। তিনি তার স্বপ্নের ব্যাপারে বাড়ির অন্যান্য লোকজনদের বলেন। অন্য সব আত্মীয় স্বজনরা বলেন সকালে গিয়ে কবর ঠিকঠাক আছে কিনা দেখে আসা হবে। সেদিনের মতো সবাই ঘুমিয়ে পড়ে। পরদিন ভোরবেলা কবরটি দেখতে যাওয়া হয়। কবরের কাছে গিয়ে সবাই একটি ভয়ানক জিনিস দেখে। সবাই দেখে যে কবরের মাথার অংশটিতে মাটি নেই এবং সেখানকার পাটাতনটিও নেই। ব্যাটারি চালিত টর্চ লাইটগুলো মেরে দেখা যায় যে কবরের মধ্যে কোনো লাশ নেই, কিন্তু কাফনের কাপড়টি কবরের ভেতরেই পড়ে আছে। কবরের অন্যান্য অংশ একদম অক্ষত আছে। বাড়ির লোকজনদের খবর দেয়া হয়, সবাই সেখানে চলে আসে। খবরটা জানাজানি হলে আশেপাশের বাড়িগুলো থেকেও অনেক লোকজন সেখানে এসে উপস্থিত হয়। সবাই মিলে লাশ খুঁজতে থাকে। খোঁজার এক পর্যায়ে লাশটি পাওয়া যায় কবর থেকে বেশ অনেকটা দূরে একটা ধানের জমির মাঝখানে। সে সময় জমিতে ধান লাগানো ছিল না। লাশটি উপুড় হয়ে মাটিতে পড়েছিল। লাশটিকে সোজা করলে দেখা যায় যে লাশের চোখ থেকে তাজা রক্ত গড়িয়ে পড়ছে। এ সময় পরিবারের লোকজনরা লাশটি কাউকে দেখাতে না দিয়ে বাড়িতে নিয়ে চলে আসে। কিন্তু খবরটি জানাজানি হয়ে গেলে দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসে জমা হয়। সবার চাপের মুখে লাশ দেখাতে বাধ্য হয় উর্মিলার পরিবার। কবরটি আবার খোঁড়া হয়। উর্মিলার স্বামী কবর থেকে কাফনের কাপড় তোলার জন্য কবরে নামেন, কিন্তু এখানে ঘটে এক অদ্ভুত ঘটনা। কবর থেকে কাফনের কাপড় তোলা যাচ্ছে না। কাপড়টি কবরের সাথে শক্তভাবে লেগে আছে। এই অবস্থায় আশপাশের সোনাইচণ্ডী হাটের মসজিদের ইমাম, ধানসুরা কেন্দ্রীয় মসজিদের ইমাম এবং ওই গ্রামের মসজিদের ইমামকে খবর দেয়া হয়। 3 জন ইমাম একত্রে অনেক দোয়া দুরুদ পড়তে থাকেন। তারা 3 জন দোয়া পড়া অবস্থাতেই কবরের মধ্যে নামেন এবং কাপড়টি তোলার চেষ্টা করেন। এইবার তারা কাপড়টি তুলতে সক্ষম হন। এইবার অনায়াসেই কাপড়টি উঠে আসে। সেদিন ছিল বুধবার। সেদিন সোনাইচণ্ডীতে কেন্দ্রীয় হাট বসেছিল। খবরটি জানার পর হাট থেকে সব মানুষ এসে সেখানে হাজির হয়। সবাই এই ঘটনা নিজ চোখে দেখেছে। পরবর্তীতে পুনরায় তাকে গোসল করিয়ে জানাজা পড়িয়ে দাফন করা হয়। এরপর আর কোনো সমস্যা হয়নি, কিন্তু কবর থেকে যে পাটাতনটি হারিয়ে গিয়েছিল সেটি আর পাওয়া যায়নি।
এই ঘটনার পর গ্রামের সবার মুখে বিভিন্ন রকম কথা ছড়িয়ে পড়ে। কেউ কেউ বলে যে সেই মেয়েটির সাথে থাকা জিনেরা তার লাশটি তুলে বাইরে বের করেছে। আবার কেউ বলে মেয়েটি হয়তো বেঁচে ছিল, যেহেতু ডাক্তারের কথা অমান্য করে 24 ঘন্টার আগেই কবর দেওয়া হয়েছিল, তাই হতে পারে যে কবরের মধ্যে মেয়েটির জ্ঞান ফিরে এসেছিল, তারপর সে নিজেই কবর ভেঙে বেরিয়ে আসে। আবার অনেকে বলে কোনো চোর হয়তো লাশ চুরি করতে এসেছিল। কিন্তু কবরের মাত্র একটি পাটাতন খুলে এবং শুধুমাত্র তার ওপরের অংশ থেকে মাটি সরিয়ে কবর থেকে লাশ বের করা কোনো মানুষের পক্ষে সম্ভব না। আবার সেই লাশটি সম্পূর্ণভাবে অক্ষত ছিল। কবরের আশেপাশে এবং লাশের গায়ে কোনো শেয়াল, কুকুর কিংবা অন্য জীবজন্তুর পায়ের ছাপ বা আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাই লাশের সাথে ঠিক কি ঘটেছিল সেটা কেউ সঠিকভাবে জানতে পারেনি। আমি আমার কাজের জন্য সাধারণত 6টার দিকে বের হয়ে যেতাম এবং রাত 3টা-4টার দিকে আমার রুমে ফিরতাম। তো একদিন কাজ থেকে ফিরে রুমে যাওয়ার জন্য আমি 1 নম্বর লিফটে উঠি। ওঠার পর আমার 44 তলায় আসার পর আমি লিফট থেকে বের হব, তখনই একটা সুন্দর মিষ্টি স্মেল পাই। এই স্মেল আমি আগে কখনো পাইনি। এই স্মেল যেন পৃথিবীর কোথাও নেই। স্মেলটা পাওয়ার পরেই আমার যেন সারাদিনের ক্লান্তি এক নিমিষেই দূর হয়ে যায়। তারপর আমি আমার রুমে চলে আসি। তখন বাজে রাত 3টা। রুমে এসে ফ্রেশ হয়ে একটা সিগারেট খাওয়ার জন্য রুমের বাইরে যাই। আমার ফ্ল্যাটের পাশের ফ্ল্যাটের সাথেই একটা বারান্দা আছে, সেখানে দাঁড়িয়ে আমি স্মোক করছি আর আমার সামনে পুরো মালয়েশিয়া শহরটি দেখছি। আমার সিগারেট শেষ হয়ে গেছে। আমি আমার রুমের দিকে যাব, ঠিক তখনই সেই মিষ্টি স্মেলটা আবার পেলাম। এইভাবে প্রতিদিন আমি ঠিক রাতের বেলায় 3টা-4টার মধ্যে রুমে আসি আর সেই একই স্মেল পাই। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন আমি রাত 11টার দিকে কাজ শেষ করে বাসায় আসার জন্য ট্রেন স্টেশনে দাঁড়িয়ে আছি। বলে রাখা ভালো, রাতের ট্রেনে ম্যাক্সিমাম যাত্রী হয় না। তো ট্রেন আসলো, আমি ট্রেনে উঠলাম। দেখি আমার কেবিনে মাত্র 3 জন। আমি একটা সিটে বসে পড়ি। বসার পরেই আবার সেই স্মেলটা পাই। স্মেলটা পাওয়ার সাথে সাথেই আমার ডান সাইডে চোখ যায়। দেখি আমার ঠিক পাশে একটি মেয়ে বসে আছে, কিন্তু আমি যেখানে বসেছিলাম সেখানে কেউ ছিল না। আমার থেকে একটু দূরে 3 জন বসেছিল। আমার পাশের জনকে দেখে আমি একটু অবাক হই। ওঠার সময় দেখলাম 3 জন, আর এখন হয়ে গেল 4 জন। অবাক হয়ে বসে আছি আর মনে মনে ভাবছি হয়তো আজকে অনেক ক্লান্ত, তাই ভুলভাল দেখছি। কিন্তু একটা বিষয় আমি খেয়াল করলাম, আমি আমার ফ্ল্যাটে যে স্মেলটা পেয়েছিলাম ঠিক সেই একই স্মেল আমার পাশে বসা মেয়েটির থেকে আসছে। আমি মেয়েটির দিকে তাকালাম। সুন্দর একটি মেয়ে। কেন জানি ইচ্ছা হলো তার সাথে কথা বলার। তারপর আমি তার সাথে হাই হ্যালো দিয়ে কথা বলা শুরু করলাম, কিন্তু মেয়েটি আমার কথার উত্তর না দিয়েই আমার দিকে তাকিয়ে রইল। আবার আমি তার সাথে কথা বলতে গেলাম, কিন্তু সে কোনো কথা বলছে না। আর আমার বাম দিকে থাকা 3 জন লোক আমাকে দেখে হাসাহাসি করছে, আর তারা নিজেরাই কি যেন সব বলাবলি করছে, অনেকটা এরকম কি সব পাগল ট্রেনে উঠে গেছে। আমি যে স্মেলটা পাচ্ছি সেটার ব্যাপারে কথা বলতে যাব, ঠিক সেই সময় আমার স্টেশন চলে আসলো। আমি সহ সেই 3 জন নেমে পড়লাম। ট্রেনে মেয়েটি বসে আছে আর ট্রেন চলে গেল। তারপর আমি সেই 3 জনকে বললাম, আমাকে দেখে পাগল ভাবলেন কেন আপনারা? আর নিজেদের মধ্যে সেটা নিয়ে বলাবলি করলেন, হাসাহাসি করলেন। তাদের কথা শুনে আমি অবাক হয়ে যাই। তারা আমাকে বলে, একা একা কেউ কথা বললে তাকে পাগল বলবো না তো কি বলবো? আমি একটু অবাক হয়ে তাদের বলি, একা একা মানে? আমি আমার পাশে বসা মেয়েটির সাথে কথা বলছিলাম সেটা জানালাম তাদের। তারা এটা শুনে আরো হাসাহাসি করতে লাগলো এবং বলল, সেখানে কোনো মেয়ে ছিল না, আমি নাকি একাই বসেছিলাম। আমি তাদের কথা শুনে মনে মনে ভাবছি, আমি পাগল নাকি ওরা পাগল? সেখান থেকে আমি আমার রুমে চলে আসার জন্য লিফটে উঠি এবং 44 তলায় যখনই এসে লিফটের দরজা খুলল, ঠিক তখনই লিফটের সামনে সেই মেয়েটিকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। আমার কাছে ব্যাপারটা অনেক অদ্ভুত এবং ভয়ের লাগলো, কারণ আমি যে স্টেশন থেকে নেমেছি, নামার পরে আমি মেয়েটিকে ট্রেনে বসে থাকতে দেখেছিলাম। আর যে স্টেশনে নামলাম সেই স্টেশন থেকে নেক্সট স্টেশন যেতে সময় লাগবে 25 মিনিটের মতো, কিন্তু আমার স্টেশন থেকে আমার বাসায় হেঁটে আসার সময় লাগবে 5 থেকে 7 মিনিট। আর আপনারা সবাই জানেন যে মালয়েশিয়াতে যে ট্রেনগুলো হয় সেগুলো ইলেকট্রিক।
ট্রেন চলা অবস্থাতেই ট্রেন থেকে নামা মোটেও পসিবল না। এত কম সময়ের মধ্যে মেয়েটা কিভাবে এখানে আসলো এটা ভেবে আমার মধ্যে একটা ভয় কাজ করতে লাগলো। আর সেই তিনজন আমাকে পাগল বলেছিল, তাদের কথা আমার মনে পড়ে গেল। আমি কেন জানি না ঘেমে যাচ্ছি, আমার ভয় ভয় করছে। আমি লিফট থেকে নেমে সেই মেয়েটিকে ক্রস করে আমার রুমের দিকে যাব, ঠিক তখনই মেয়েটি আমার পেছন থেকে ডাক দেয় আমার নাম ধরে। আমি এবার আরো অবাক হয়ে যাই, মেয়েটি আমার নাম জানে কিভাবে? আজকেই দেখলাম তাকে প্রথম, কথাও হয়নি, সে আমার নাম জানবে কিভাবে? পেছন ফিরে তাকাই, আমি আস্তে আস্তে তার কাছে গেলাম। সে কোনো কথা না বলে আমার হাতে একটি পাতা ধরিয়ে দেয়, তারপর ইশারায় বলে আমি এই ফ্ল্যাটে থাকি, মানে ঠিক লিফটের সামনের ফ্ল্যাটের কথা বলছে। তারপর মেয়েটি নিমেষেই অদৃশ্য হয়ে যায়। মানে কিভাবে কোথায় অদৃশ্য হয়ে গেল এক নিমেষেই আমি কিছু বুঝে উঠতে পারলাম না। আমার হাতে তার দেয়া পাতাটা, সেই পাতা যেটার ঘ্রাণ এতদিন আমি পাচ্ছিলাম। আমি কিছুটা অবাক এবং ভয় নিয়ে আমার রুমে চলে আসি আর ভাবতে থাকি এগুলো কি হচ্ছে আমার সাথে? মেয়েটি আমার নাম জানলো কিভাবে, আর কেনই বা আমাকে এই পাতাটা দিল? এইভাবে কেটে যায় কয়েকদিন। কাজ থেকে ফিরে আসি আর মেয়েটির জন্য তার রুমের পাশে অপেক্ষা করতে থাকি। দেখা হলে বলবো আপনি আমার নাম জানেন কিভাবে, আর এই পাতাটি কিসের? কিন্তু দিন যায়, তার দেখা পাই না। সেই পাতাটি আমার সাথেই থাকে, আমি সেই পাতার স্মেল নিতে থাকি, কিন্তু পাতাটি আজকে 1 মাস হয়ে গেল শুকোচ্ছে না। যেদিন থেকে পাতাটি আমাকে দিয়েছে সেদিন থেকে আমার খাওয়া দাওয়া কমে গেছে। কিছুদিন পর আস্তে আস্তে আমার ওজন কমে যায়। আমি কেন জানি রোগা এবং অসুস্থ হয়ে পড়ি। আমার মন কিছুতেই বসছে না কোনো কাজে, আমি কাজেও যাচ্ছি না। সব সময় মেয়েটির রুমের পাশে দাঁড়িয়ে থাকি, কিন্তু রুমে তালা দেয়া। কেন জানি তার সাথে কথা বলার জন্য আমি পাগল হয়ে যাচ্ছি, কিন্তু কিসের জন্য আমি কথা বলবো সেটাও বুঝতে পারছি না। যখনই তার রুমের কাছে যাই তখনই তালা দেয়া থাকে। আমি মনে মনে ভাবতে শুরু করলাম হয়তো মেয়েটি এই ফ্ল্যাট ছেড়ে চলে গেছে। তার দেয়া সেই পাতাটি এখন আমার কাছে অনেক বাজে লাগছে। সেই পাতা থেকে স্মেল বের হচ্ছে না। আমার কি হয়েছে? আমি কি অসুস্থ নাকি? আমার শরীর এত খারাপের দিকে যাচ্ছে কেন? আমি কাউকে কিছু বলি না, কেন জানি কারোর সাথে কোনো কথা বলার ইচ্ছেই হতো না আমার। একদিন আমি রুমে শুয়ে আছি রাতের বেলায় আর স্বপ্ন দেখছি কেউ যেন আমাকে জোর করে আমার রুমে ফ্যানের সাথে ফাঁস লাগিয়ে দিচ্ছে। আমি ছোটাছুটি করার চেষ্টা করছি কিন্তু পারছি না, জোরে জোরে চিৎকার করছি কিন্তু কোনোভাবেই পারছি না। আমার শরীর নিস্তেজ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে আমার গলায় মোটা একটা চাদর পেঁচানো আছে ফ্যানের সাথে। আমাকে কেউ জোর করে ফাঁস দিয়ে মেরে ফেলছে, মনে হচ্ছে আমি এখনই মরে যাব। ঠিক তখনই আমি আমার সর্বশক্তি দিয়ে জোরে একটা চিৎকার দিই। তারপরেই আমার পাশের রুমের ভাইরা এসে আমাকে ফ্যান থেকে গলায় চাদর পেঁচানো ঝুলন্ত অবস্থায় নামায়। আমার গলায় অনেক মোটা দাগ পড়ে গেছে। রুমের ভাইয়ারা আমাকে গালাগালি করতে শুরু করে দিয়েছে, বলছে এগুলো কেন করছো তুমি? তুমি মরবে, আমাদেরও মেরে ফেলবে। আমি তাদের কথায় অবাক হয়ে যাই। আমি ভাবছি তারা এইসব কি বলছে? আমি এগুলো স্বপ্নে দেখলাম নাকি স্বপ্নটাই সত্যি? এই ভাবতে ভাবতে তারা আমাকে জোর করে সেই বিল্ডিংয়ের সিকিউরিটি ম্যানেজারের কাছে নিয়ে যায় আর বলে এই ছেলেকে এখান থেকে বের করে দেন, তা না হলে সে যা করেছে তার জন্য আমরাও দায়ী থাকবো। সিকিউরিটি আমাকে বলছে তুমি কেন ফাঁস লাগাতে গেছো? আমি বললাম আমি কিছু জানি না, যেগুলো হয়েছে সবকিছু আমি স্বপ্নে দেখেছি। পাশ থেকে আরেকজন বলল তুমি ফাঁস লাগিয়ে মরবে আর আমাদের সাথেও মারবে। তারা একে অপরকে বলতে লাগলো এই ফ্লোরে যে কয়টা ফ্ল্যাট আছে একটাও ভালো না। মেয়েটির আত্মহত্যা করার পর থেকে আমি তাকে বললাম কোন মেয়েটি ভাই? সে আমাকে বলে এখানে 2 মাস থেকে আছো, কিছু জানো না? 322 নম্বর ফ্ল্যাটের মেয়ের কথা বলছি। আমি আরো অবাক হয়ে তার কথা শুনি। 322 মানে সেই মেয়েটি যে কিনা আমাকে পাতা দিয়েছে, সেই মেয়েটি যার সাথে আমার ট্রেনে দেখা হয়েছে। আমি সিকিউরিটি ম্যানেজারকে বলি আমার সব ঘটনা। ম্যানেজার আমার কথা শুনে অবাক হয়ে যায় আর বলে আজকে 3 বছর 322 নম্বর ফ্ল্যাট বন্ধ আর 1 নম্বর লিফট সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত বন্ধ থাকে। তার এই কথা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। আমি গত 3 মাস থেকে কাজের পর বাসায় ফিরে 1 নম্বর লিফটে করে আমার রুমে যেতাম, আর ম্যানেজার বলছে গত 3 বছর থেকে এই লিফট 6টার পর বন্ধ। তাদের কথাগুলো আমার বিশ্বাস হয় না, কিন্তু তারা যে সত্যি বলছে এটা বুঝতে পারি।
সেই মেয়েটি সুইসাইড করার পর থেকেই লিফটটা বন্ধ করে রাখা হয়েছে, সাথে সেই ফ্ল্যাটটি। সিকিউরিটি আমাকে বলে এখনই এই বিল্ডিং ছেড়ে চলে যেতে, কোনোভাবেই আমাকে তারা আর এখানে রাখবে না। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকি। সকাল হলে আমার রুমের সকল জিনিস নিয়ে বের হয়ে যাই। সেই বিল্ডিংয়ের পাশেই আমার বন্ধু থাকে, তার কাছে। তাকে সবকিছু খুলে বলি। সে আমাকে একটা হুজুরের কাছে নিয়ে যায়। হুজুরের সাথে দেখা করা মাত্র হুজুর আমাকে দেখে বলে, আপনার সমস্যার সমাধান আমি কিছু করতে পারবো না। আমি বললাম, আমার সমস্যা? আমি তো আপনাকে সমস্যার কথা বলিনি। হুজুর বলে, আপনার সাথে কি হয়েছে সবকিছু আমি জানি। সে আমাকে তার বড় হুজুরের কাছে যেতে বলে। আমি আবার সেই বড় হুজুরের কাছে যাই। হুজুর আমার সব কথা শুনে আমাকে বলেন, যত দ্রুত পারেন আপনি এই দেশ ছেড়ে চলে যান, তা না হলে আপনি বাঁচবেন না। আমি হুজুরকে বলি, কেন, কি হয়েছে আমার সাথে, কেনই বা আমার সাথে এরকম হচ্ছে? হুজুর শুধু একটি কথা বলল, আপনি যদি বাঁচতে চান এই দেশ থেকে চলে যান। তারপর সে আমাকে একটি তাবিজ দিয়ে বলে, এটা সাথে রাখবেন, না হলে আপনি কিভাবে ফাঁস লাগিয়ে মারা যাবেন আপনি নিজেও জানতে পারবেন না। হুজুরের কথা শুনে আমার কেন জানি রাগ হয়ে গেল। এই ভেবে যে কেন আমার সাথে এমন হচ্ছে, আমি সেখান থেকে ফিরে আসি আর সেই আগের বিল্ডিংয়ে যাই। সিকিউরিটি ম্যানেজারের সাথে কথা বলি, সেই মেয়েটির ব্যাপারে জানতে চাই। ম্যানেজার আমাকে বলেন, গত 3 বছর আগে মেয়েটি 44 তলার ফ্ল্যাটে ওঠে একটি ছেলের সাথে। কিছুদিন পর মেয়েটির লাশ সেই ফ্ল্যাট থেকে ফ্যানে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে, কিন্তু মেয়েটি যে ছেলেটির সাথে এসেছিল তাকে আর কোনোভাবেই খুঁজে পাওয়া যায় না। অনেক চেষ্টা করেও পুলিশ এই হত্যার ব্যাপারে কিছু উদ্ধার করতে পারেনি। কেন মেয়েটি আত্মহত্যা করেছে, কিসের জন্য, কোনো কিছুই আজ পর্যন্ত জানা সম্ভব হয়নি। এবং এই কেসের ব্যাপারে এখনো অনুসন্ধান চলছে, আর সেই মেয়েটির কোনো ঠিকানাও পাওয়া যায়নি, যার কারণে মেয়েটির লাশ বেওয়ারিশ হিসেবে সেখানকার একটি কবরস্থানে দাফন করা হয়। এগুলো শুনে আমি বাসায় চলে আসি। ঠিক সে রাতেই আমি স্বপ্নে দেখি মেয়েটি আমার কাছে এসে কান্না করছে আর 2 হাতে জোর করে বলছে, আমাকে আমার মায়ের কাছে নিয়ে যাও। এই কথা বলেই মেয়েটি স্বপ্নের মধ্যে কেমন জানি উধাও হয়ে গেল। আর হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। মুখ ধুয়ে আমি বারান্দায় দাঁড়িয়ে সিগারেট টানছি আর ভাবছি কি করব। এদিকে আমি অসুস্থ হয়ে গেছি অনেক। আমি যেন নিজেকে আর চিনতে পারছি না। আমার ওজন কমে গেছে, একেবারেই শুকিয়ে গেছি। এই ভাবতে ভাবতে আমি শুয়ে পড়ি। ঠিক একটু ঘুম ঘুম ভাব, আর আমি অনুভব করছি আমার বন্ধু আমার বুকের ওপর শুয়ে আমার গলা টিপছে, আমাকে মেরে ফেলবে। আমি অনেক শক্তি দিয়ে তাকে ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু পারছি না। আমি দোয়া পড়ার চেষ্টা করছি, কিন্তু আমার মুখ দিয়ে কোনো দোয়া বের হচ্ছে না। আমি খেয়াল করলাম আমার বন্ধুর চোখ দুইটা আগুনের মতো জল জল করছে। তার শরীর বিশাল এক দানবের মতো আকৃতিতে পরিণত হয়েছে। সে তার সর্বোচ্চ শক্তি দিয়ে আমার গলা টিপে ধরেছে। আমার মুখ দিয়ে গোঙানির মতো আওয়াজ বের হচ্ছে। মনে হচ্ছে এই মুহূর্তেই আমার জীবনের শেষ মুহূর্ত। আমি আল্লাহকে ডাকার চেষ্টা করছি, কিছুতেই কিছু হচ্ছে না। হঠাৎ করে ফজরের আজান ভেসে আসে। আমার শরীর থেকে ভার কমতে শুরু করলো। আজান শোনার পর থেকে আমি সাথে সাথে আমার প্রাণ ফিরে পেলাম। আমি জেগে গেলাম। আমি চোখ খুলে দেখি আমার শরীর পুরো ঘেমে গেছে, আমার শরীরে কোনো শক্তি নেই। পাশে তাকিয়ে দেখি আমার বন্ধু ঘুমিয়ে আছে। আমি তাকে ডাক দিয়ে তুলি। সে আমার দিকে তাকিয়ে বলে, কিরে, তোর গলায় এটা কিসের দাগ? আমি আয়নার সামনে গিয়ে দেখি আমার গলায় 2 হাতের ছাপ বসে আছে। আমি অনেক ভয় পেয়ে যাই। রাতে ঘুমাতে পারতাম না, সারা রাতে জেগে কাটিয়ে দিতাম। এইভাবে কয়েকদিন যাওয়ার পর আমার বন্ধু আমাকে বলছে, কালকে টিকিট কেটে দিচ্ছি, তুই দেশে চলে যা। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। নিজের শরীরের অবস্থা দেখে ভাবলাম দেশেই চলে যাই। তার পরের দিন আমার বন্ধু আমাকে টিকিট কেটে দেয়। 21 নভেম্বর রাত 12:45 ফ্লাইট। আর মাত্র একদিন পরেই দেশে চলে যাব। রাতে শুয়ে শুয়ে ভাবছি 7টি বছর এই মালয়েশিয়াতে কাটিয়েছি, কত ঘুরেছি, মজা করেছি। এই ভাবতে ভাবতে একটু ঘুম চলে আসে আমার। ঘুমিয়ে আমি স্বপ্নে দেখি ভয়ঙ্কর চেহারার কেউ আমাকে বলছে, তুই কোনোভাবেই দেশে যেতে পারবি না, আমি তোকে দেশে যেতে দেব না। এই কথা বলে স্বপ্নের মধ্যেই হারিয়ে গেল। পরদিন সবকিছু গুছিয়ে আমি আর আমার ফ্রেন্ড এয়ারপোর্টের দিকে রওনা দিলাম। রাত 12টায় এয়ারপোর্টে পৌঁছে যাই। শেষ বেলায় বন্ধুকে বিদায় দিচ্ছি আর বলছি, ভালো থাকিস। এক হাতে আমার লাগেজ আর পকেট থেকে আমার পাসপোর্ট বের করতে যাব।
কিন্তু আমার পকেটে পাসপোর্ট নেই, শুধুমাত্র টিকিট আর একটা সাদা কাগজ আছে। আমি অবাক হয়ে যাই, আমার পাসপোর্ট কোথায় গেল? আমি বাসা থেকে বের হওয়ার সময় পাসপোর্ট আর টিকিট আমার পকেটেই রাখি, আর সেই পকেটে চেন লাগানো ছিল। পাসপোর্ট হারানোর কোনো চান্স নেই, আর বাসায় যে রেখে আসবো সেটাও অসম্ভব। আর যদি হারিয়েও যায় তাহলে টিকিট হারাবে শুধু, পাসপোর্ট হারাবে কেন? আমার লাগেজ থেকে সব জিনিসপত্র আমি বের করে আবার পাসপোর্ট খুঁজতে থাকি, পাই না। এর মধ্যে টিকিটটা বের করতে যাব, সেই সাদা কাগজ আমার চোখে পড়ে। সেটা খুলে দেখি আবছা ভাবে কি যেন লেখা আছে কাগজে। এই কাগজ আবার কোথা থেকে পেলাম আমি? আর এই কাগজটি আমার পকেটেই আসলো কিভাবে? এই কাগজের ভাষা আমি বুঝতে পারছি না। সেখানে এক ট্যাক্সি ড্রাইভারকে আমি কাগজটা দেখাই, সে আমাকে বলে এটা ইন্দোনেশিয়ার ভাষা, কি লেখা আছে সে বুঝতে পারছে না। আমি সেখানে ইন্দোনেশিয়ার মানুষ খুঁজতে শুরু করি, আর একজনকে পেয়ে যাই, তাকে দেখাই আমি। সে দেখে ইন্দোনেশিয়ার একটি গ্রামের কথা বলে, আর একজনের নাম বলে, নাম হচ্ছে ওয়ার্দিয়া। কাগজটি আমার পকেটে রেখে মন খারাপ করে এয়ারপোর্ট থেকে ফিরে বাসায় চলে আসি। মন মেজাজ খারাপ করে শুয়ে পড়ি, আর স্বপ্নে দেখি সেই মেয়েটিকে। আজকে তার আর কোনো ভয়ঙ্কর চেহারা নেই, মিষ্টি হাসির একটা চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে আমার সামনে, আর আমাকে বলছে এই কাগজটির ঠিকানায় যেতে, আর বলছে আজকের পর থেকে তোমার কোনো ক্ষতি হবে না। তারপর একটা দুঃখ ভাব নিয়ে বাতাসে মিলিয়ে যায়। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে বসবো আমি, আর খেয়াল করি আমার বুকের ওপর আমার পাসপোর্ট। আমি অবাক হয়ে যাই, কিন্তু কোনো ভয় কাজ করছিল না আমার মধ্যে। এই প্রথম আমি ভয় পাচ্ছি না। আমার মনটা কেন যেন ফুরফুরে হয়ে গেল। আমার বন্ধুকে খুলে বললাম বিষয়টা। আমার বন্ধু বলল, কি করবি? বললাম, যাব ইন্দোনেশিয়া। তার পরের দিন আমরা দুজনে ইন্দোনেশিয়ার ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করি। বলে রাখা ভালো, মালয়েশিয়া থেকে ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড এগুলো দেশে খুব অল্প খরচে বাংলাদেশি টাকায় 5 থেকে 7,000 টাকার মধ্যেই ভিসা পাওয়া যায়, আর বাসে করে যাওয়া যায়। 8 দিন পর আমরা ভিসা পেয়ে যাই, আর ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে রওনা দেই। ইন্দোনেশিয়ায় গিয়ে গুগল ম্যাপ দেখে সেই গ্রামে যাই, আর সেখানে সেই কাগজে দেয়া নামটির খোঁজ করতে থাকি। সেখানকার মানুষকে জিজ্ঞেসও করি। আমরা সেই নামটির বাসা পেয়ে যাই। বাসার সামনে বিশাল ফাঁকা জায়গা, অনেক গাছ লাগানো আছে। বাসায় ঢুকবো, ঠিক তখনই আমি সেই স্মেলটি পাই একটা গাছ থেকে, আর অবাক হয়ে যাই। মেয়েটি আমাকে যে পাতাটি দিয়েছিল সেটি এই গাছের পাতা। বাসার সামনে দাঁড়িয়ে নখ করছি, ভেতর থেকে একজন বয়স্ক মহিলা বের হয়ে আসে। তাকে সালাম দিয়ে বলি, কেমন আছেন? সে আমাদের বসতে দেয়। তাকে আমি কাগজটি দেখাই। সে কাগজে নামটি দেখে হাও মাও করে কাঁদতে থাকে, আর বলতে থাকে, ওয়ার্দিয়া, ওয়ার্দিয়া, আমার মেয়ে। কাঁদতে কাঁদতে বলে, তোমরা কারা? ওয়ার্দিয়াকে কিভাবে চেনো? আর বলে, 3 বছর থেকে আমার মেয়ের কোনো খোঁজ পাচ্ছি না, অনেক খুঁজেও কোথাও তার সন্ধান পাইনি। আমি মহিলাকে সবকিছু খুলে বললাম প্রথম থেকে। বললাম, মালয়েশিয়াতে মসজিদ ইন্ডিয়ায় কবরস্থানে আপনার মেয়েকে দাফন করা হয়েছে। সেসব শুনে কান্নায় ভেঙে পড়লেন তিনি। এতদিন তিনি হয়তো আশায় ছিলেন মেয়ে বেঁচে আছে, কিন্তু এই প্রথম তিনি জানলেন তার মেয়ে মারা গেছে 3 বছর আগে। কিভাবে মারা গেল, কেন, এগুলো প্রশ্ন করতে থাকে, কিন্তু কোনোটার জবাব আমার কাছে ছিল না। কারণ কিভাবে মারা গেছে, কে মেরেছে, এগুলো তো আমি জানি না। হঠাৎ করে একটি পরিবার 3 বছর পর যদি জানতে পারে তাদের নিখোঁজ সেই সদস্য মারা গেছে, তাহলে কেমন লাগে সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। সেই মহিলাটি আমাকে বুকের সামনে শক্ত করে চেপে ধরে। তার আর্তনাদ দেখে আমি আর আমার বন্ধু নিজেকে ঠিক রাখতে পারলাম না, আমরাও কেঁদে ফেললাম। আমি তার কাছে জানতে চাইলাম কিভাবে সে মালয়েশিয়া গেল, আর কেনই বা গেল। সে বলল, মালয়েশিয়া সে কাজে গিয়েছিল। আসলে আমরা যেমন বাংলাদেশে এক শহর থেকে আরেক শহরে যাই, বিষয়টা ওদের কাছে এমনই। ঠিক তেমনি ইন্দোনেশিয়া থেকে মালয়েশিয়া দিনে দিনে যাওয়া যায়, আসা যায়। আমরা চলে আসবো ভেবে উঠে পড়ি, কিন্তু বৃদ্ধ মহিলা আমাদেরকে রাতটা থেকে যেতে বলেন। তাদের বাসায় আমরা রাতটা থেকে যাই। বৃদ্ধ মহিলা আমাদেরকে তাদের বাড়ির সামনের বাগানে একটি গাছের নিচে নিয়ে যান। সেই গাছটি দেখিয়ে বলেন, এটি ওয়ার্দিয়া লাগিয়েছে, যেটি তুমি ঘ্রাণ পেয়েছিলে। এই সেই গাছ যেটির পাতা থেকে সুমিষ্ট ঘ্রাণ পাচ্ছি আমি। তারপর বাসার ভেতরে ঢুকে তার মা আমাদেরকে ওয়ার্দিয়া রুমে নিয়ে যায়। আমার কাছে এই মুহূর্তটা কেমন লাগছিল আপনাকে বোঝাতে পারবো না। নিজেকে অনেক হালকা মনে হচ্ছিল, অনেক হাসি খুশি লাগছিল। আসলে আমার ফিলিংসটা বোঝানোর মতো না। মেয়েটির মা আমার ফোন নাম্বার নেয় আর বলে,
কয়েকদিনের মধ্যে সে মালয়েশিয়া আসবে তার মেয়ের কবর দেখার জন্য। পরের দিন আমরা মালয়েশিয়ায় ব্যাক করি। তারপর থেকে আমার সাথে আর কিছুই হয়নি। 2016 সাল, তখন আমি ক্লাস 4-এ পড়ি। আমার বাবা একজন সরকারি চাকরিজীবী হওয়ায় বাবার সাথে আমাদেরও বদলি হয়ে নানান জেলাতে বাসা ভাড়া নিয়ে থাকতে হতো। বেশ ভালোই কাটছিল আমার শৈশবের দিনগুলো। হঠাৎ একদিন বাবার ডাক আসে সরকার থেকে। সরকারি কাজে বাবার বিদেশ যেতে হবে। আসলে এটি ছিল বিদেশে একটি কোম্পানির চাকরি, যা পাওয়ার জন্য বাবা চেষ্টা করছিলেন এবং পেয়েও যান। সেখানে বাবাকে সরকারিভাবে পাঠানো হবে 4 বছরের জন্য। বেশ ভালো বেতন, তাই বাবা সেখানে যেতে চান। বাবা আমাদের গ্রামের বাড়িতে একটি বাসা ভাড়া নিয়ে থাকতে বলে, কারণ এখানে আমরা নতুন, তেমন কিছু ভালোভাবে চিনি না। আর গ্রামের বাড়ির আশেপাশে থাকলে আমরা সেখানে দাদু ও নানুর বাড়ির সাহায্য পাব। যেমন ভাবা তেমন কাজ। পুরো বিষয়টি আমরা আমার নানু ও দাদু বাড়িতে জানাই। আমার ভেবে খুব আনন্দ হচ্ছিল যে আমরা দাদু বা নানু বাড়ির কাছেই থাকব। এমনি এক রাতে আমার ছোট নানি স্বপ্ন দেখে। স্বপ্নটি ছিল খানিকটা এমন: বাড়ি ভাড়া নেয়ার জন্য বাড়ি খুঁজতে খুঁজতে তিনি একটি বাড়ির সন্ধান পান। সেখানে গিয়ে তিনি দেখতে পান বেশ সুন্দর একটা বাড়ি, চারিদিকে বেশ সুন্দর পরিবেশ। বাড়িটির ভেতরে গিয়ে তিনি দেখেন 3টি রুম আছে এবং প্রত্যেকটি রুমে কবরের লাশ নিয়ে যাওয়া একটি করে খাটলি পাতা রয়েছে। তার পাশে আগরবাতি জ্বালানো আছে এবং কাফনের কাপড় প্রস্তুত করা আছে। মনে হচ্ছে বস্তুগুলো কারো মৃত্যুর জন্যই অপেক্ষা করছে। এরপর তার ঘুম ভেঙে যায়। তিনি এই স্বপ্ন খুব একটা আমলে নেননি, কিন্তু তিনি পরপর বেশ কিছুদিন একই স্বপ্ন দেখতে লাগলেন। তাও তিনি তেমন কিছু মনে করলেন না। এরপরেই ঘটে মর্মান্তিক ঘটনা। আমার বড় বাবা আপন চাচা ছিলেন একজন ব্যবসায়ী। তিনি তার কাজের জন্য অনেক রাতে বাড়ি ফিরতেন। সেরকম এক রাত ছিল সেদিন। চাচা বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে চাচির সাথে খেতে বসেন। খাওয়া দাওয়া শেষ করে ঘুমোতে যান তারা। চাচি ঘুমিয়ে পড়েন, কিন্তু চাচার মন কেমন অস্থির অস্থির করছিল। তিনি স্থির থাকতে পারছিলেন না। তার বুকে ব্যথা শুরু হয়। তিনি ভাবেন গ্যাসের জন্য বুক হয়তো ব্যথা করছে। তিনি বিছানা থেকে উঠে ঔষধ খান। আবার তিনি বিছানাতে শুয়ে পড়েন, কিন্তু তার ব্যথা যেন থামছেই না। এক পর্যায়ে তিনি বুকে হাত দিয়ে কাতরাতে থাকেন। পাশে শুয়ে থাকা চাচির ঘুম ভাঙলে তিনি চাচাকে এমন অবস্থার কারণ কি জানতে চাইলে চাচা বলেন, আমাকে বাঁচাও, আমি আর সহ্য করতে পারছি না। আমার বুকে কেউ যেন হাতুড়ি ঢুকিয়ে দিয়েছে এবং সবকিছু টিপে ধরে রেখেছে। বুকের ভেতর সবকিছু যেন ছিঁড়ে যাচ্ছে। চাচি পাশের বাড়িতে সাহায্য চাইতে যায় এবং ফিরে এসে দেখে চাচার চেহারায় এক মারাত্মক ভয়, এবং সেই ভয় নিয়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করেছেন তিনি। পুরো বাড়িতে কান্নার রোল পড়ে যায়। আগেই বলেছি বাবার সাথে আমরাও অন্য জায়গায় থাকতাম, তাই খবর পেয়ে সেখান থেকে ছুটে আসি চাচার বাড়িতে, কষ্ট আপনজনের সাথে ভাগাভাগি করে নিতে। সবাই ভাবছিল চাচা হার্ট অ্যাটাক করে মারা গিয়েছেন, কিন্তু তখন কেই বা জানতো তার মৃত্যুর আড়ালে এত বড় রহস্য লুকিয়ে আছে। আবার সবকিছু স্বাভাবিক হতে শুরু করে। বাবার ছুটি শেষ হবার কারণে আমরাও ফেরত আসি। কিছুদিন বেশ ভালোই কাটতে থাকে আমাদের। চাচার মৃত্যুর 17 দিন পর ঘটে আরেকটি রক্ত হিম করা ঘটনা। আমার নানুদের মধ্যে যিনি সবচাইতে বড়, তার একটি ছেলে ছিল, তার নাম সোহেল। বেশ পরিশ্রমী ছেলে ছিল সোহেল। ছিল কেন বলছি তা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন। হ্যাঁ, সোহেল মারা গিয়েছে। চাচার মৃত্যুর পর ছোট রানী আবার সেই একই রকম স্বপ্ন দেখেন, কিন্তু এবার বাড়িটিতে 3টি ঘরের বদলে 2টি ঘর এবং 2টি ঘরে 2টি খাটলি, আগরপাতি, কাফনের কাপড় সব আগের মতোই সাজিয়ে রাখা হয়েছে। ছোট রানী তেমন কিছুই বুঝতে পারছিলেন না। স্বপ্নের ব্যাখ্যাও তিনি বের করতে পারছিলেন না। যাই হোক, সোহেল সেদিন তার সব কাজ শেষ করে এসে তার মাকে বলে, মা, আমার শরীরটা খুব খারাপ লাগছে, তুমি ভাত রান্না করো, আমি ডাক্তার দেখিয়ে আসি, এসে ভাত খাবো। এরপর সোহেল ডাক্তার দেখাতে যায় হাসপাতালে। এর পরেরটুকু শুনুন প্রত্যক্ষদর্শীর ভাষায়, যারা ওই হাসপাতালে অবস্থান করছিল। ছেলেটি হাসপাতালে আসার পর থেকেই কেমন অদ্ভুত আচরণ করছিল। দেয়ালে মাথা লাগিয়ে বাড়ি মারছিল। আমরা ওকে শান্ত করার চেষ্টা করি, কিন্তু কোনোভাবেই ওকে থামিয়ে রাখতে পারছিলাম না। একসময় ও নিজেকে ছাড়িয়ে নিয়ে মাটির ওপর চরম কষ্ট নিয়ে দাপাদাপি শুরু করে। কখনো নিজের হাত ধরে, কখনো পা, কখনো মাথা দাপাদাপি করতে থাকে। ওকে দেখে মনে হচ্ছিল ও খুব কষ্ট পাচ্ছে। একসময় সবকিছু শান্ত হয়ে যায়। আমরা ওকে তুলে নিয়ে যাই ডাক্তারের কাছে, কিন্তু আমাদের অবাক করে দিয়ে ডাক্তার ওকে মৃত ঘোষণা করে।
কোনো একভাবে সোহেলের বাড়ির লোক ব্যাপারটি জানতে পারে। সোহেলের লাশ বাড়িতে আনা হয়। কি করুণ অবস্থা হয়েছে তার চেহারার। কপাল ফেটে রক্ত বেরিয়ে গেছে, পুরো শরীরে ছোপ ছোপ দাগ, যেন তাকে পিটিয়ে মারা হয়েছে। কিন্তু তার বাড়ির সব লোকেরা ব্যাপারটি স্বাভাবিকভাবে নিল। লাশ গোসল করিয়ে জানাজা পড়িয়ে দাফনের কাজ শেষ হয়। সোহেলের এমন মৃত্যু তার মা কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। এর মাঝে বাবা বিদেশে যাবেন না ঠিক করেন। তিনি আমাদের ছাড়া এতদিন বিদেশে থাকতে পারবেন না। চাচা মারা যাবার পর থেকেই আব্বু কেমন যেন সেন্সিটিভ হয়ে যায়। ছোট নানি কিছুটা উপলব্ধি করতে পারেন তার সাথে কি ঘটেছে। স্বপ্নে দেখা রুমগুলোর সাথে একটি করে মৃত্যুর সম্পর্ক। কিন্তু কেন এমন মৃত্যু? আমি বা কেন স্বপ্ন দেখছি? বিভিন্ন প্রশ্নের মায়াজালে আটকে যান তিনি। এভাবে কেটে যায় প্রায় 2 বছর। ছোট নানিও এর মাঝে কোনো স্বপ্ন দেখেননি। আমাদের সাজানো গোছানো সংসার বেশ ভালোই কাটছিল দিনগুলো। বাবা অন্যান্য দিনের মতোই সকালে অফিসে যায় এবং দুপুরে ফিরে আসে। এমনি একদিন বাবার মুখটা কেমন গম্ভীর হয়ে আছে। আম্মু বাবাকে কারণ জিজ্ঞাসা করতেই বাবা বললেন, আমাকে এবার নিশ্চিতভাবে বিদেশ যেতে হবে। অফিস থেকে অর্ডার পাশ করে দিয়েছে। আমাকে 1 বছর থাকতে হবে দেশের বাইরে। পিছিয়ে আসার সুযোগ নেই। আমি না গেলেই নয়। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাদের গ্রামের বাড়ির ওখানে পাঠিয়ে দেব। ওখানে তোমরা ভালোই থাকবে। আমি গ্রামের বাড়িতে খবর দিয়ে দিচ্ছি, ওরা আবার বাড়ি ভাড়া নেওয়ার জন্য খোঁজ করবে। যেমন কথা তেমন কাজ। আমার নানু ও দাদু বাড়ির লোকেরা আশেপাশের ভাড়া বাড়ির খোঁজ খবর নিতে থাকে, কিন্তু সহজে মনের মতো বাড়ি পাওয়া যাচ্ছিল না। এর মধ্যে ছোট নানি সেই একই স্বপ্ন বারবার দেখা শুরু করেন। কিন্তু এইবার বাড়ির মধ্যে ছিল মাত্র একটি রুম। সেই রুমের মধ্যে একটি খাটলি পাতা রয়েছে, পাশে কাফনের কাপড় প্রস্তুত করা হয়েছে এবং আগরবাতি জ্বলছে। ছোট নানির ঘুম ভাঙলে তিনি এবার বেশ চিন্তায় পড়ে যান, কারণ প্রথমবার এবং দ্বিতীয়বার এই রকম একই স্বপ্ন দেখার পর কেউ না কেউ প্রাণ হারিয়েছে। তিনি বুঝতে পারেন এবারও হয়তো তার ব্যতিক্রম হবে না। মানুষ কি নাকি ভাববে, তাকে পাগল বলবে, এই ভেবে তিনি এই ঘটনাগুলো স্বপ্নের কথা কাউকে বলতে পারছিলেন না। তিনি চিন্তিত হয়ে পড়েন যে এবার কারো প্রাণ যেতে চলেছে। এমনি একদিন ছোট রানীর 2 ছেলের মধ্যে ছোট ছেলে পরশ এবং তার 4 বন্ধু মিলে একটি বিলের মধ্যে যায় গোসল করতে। তারা 5 বন্ধু মিলে বেশ মজা করছিল সেখানে। কথায় কথায় পরশ এবং অন্যান্য বন্ধুরা বাজি ধরে যে সে নির্দিষ্ট দূরত্বের একটি বাঁশকে দুজনের মধ্যে কে আগে গিয়ে ধরতে পারে। যেমন ভাবা তেমন কাজ। এখানে বলে রাখা ভালো, পরশ বেশ ভালোই সাঁতার জানত। ওরা দুজন প্রতিযোগিতা শুরু করলে পরশ বেশ খানিকটা এগিয়ে যায়। প্রায় অর্ধেকের বেশি যাওয়ার পর পরশ তার পায়ে হ্যাঁচকা টান অনুভব করে এবং প্রায় সাথে সাথেই একটি মাত্র চিৎকার দিয়ে পানি নিচে তলিয়ে যায়। প্রথমে তার বন্ধুরা ভাবে পরশ হয়তো মজা করছে ভয় দেখানোর জন্য, কিন্তু যখন পরশ 2-3 মিনিট পেরিয়ে গেলেও পানির উপরে ওঠে না, তখন সবাই ভয় পায় এবং পরশকে খুঁজতে থাকে। কেউ তাকে খুঁজে পায় না। পরশের পরিবারে ব্যাপারটি জানানো হলে তারা ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিয়ে আসে। ডুবুরি খুঁজতে শুরু করে, কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পানি অস্বচ্ছ ছিল। পানি নিচে ডুবুরিটা দেখতে সমস্যা বোধ করছিল। আবার অন্ধকার হয়ে আসছিল, কারণ দুপুরের এই ঘটনা ঘটার পর থেকে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। ডুবুরিরা শেষ একবার চেষ্টা করবে বলে ঠিক করে। তারা এবার একটি মরদেহ খুঁজে পায়, যেটি ছিল পরশের। যেখানে পরশ ডুবে গিয়েছিল তার 5 থেকে 6 হাত দূরে লাশটি পাওয়া যায়। লাশটি বসা অবস্থাতে মাটির সাথে লেগেছিল। কেউ যেন তাকে কাদার সাথে চেপে বসিয়ে দিয়েছে। ডুবুরি যেমনি লাশটি পানির ওপরে তুলল, কেন জানি তখনই অদ্ভুত একটি ঘটনা ঘটে। যখনই পরশের মরদেহ পানি থেকে নৌকায় তোলা হয়, তখনই পানির নিচ থেকে অনেকগুলো সাপ পানির উপরে এসে সাঁতার কাটতে শুরু করে। সবাই হঠাৎ এতগুলো সাপ চলে আসাতে ঘাবড়ে যায়। পরবর্তীতে লাশ বাড়িতে নিয়ে আসা হয়। ছোট নানি বারবার অজ্ঞান হয়ে যাচ্ছিলেন। তার এত আদরের ছেলে পরশ আর নেই। তিনি এটা মেনে নিতে পারছিলেন না। পুরো বাড়িতে কান্নার রোল পড়ে গিয়েছিল। পরশকে জানাজা করিয়ে কবর দেয়া হয়। ছোট নানি তার স্বপ্নের কথা নিজের মধ্যে আর চেপে রাখতে পারেননি। তিনি তার পরিবারের সবাইকে এই ঘটনা প্রথম থেকে শেষ অবধি বলেন। তার পরিবারের সবাই এই ঘটনা শুনে একদম চমকে যায়। পরবর্তীতে ছোট রানীকে একটি কবিরাজ দেখানো হলে কবিরাজ যা বলে তা শুনে সবার আত্মা শুকিয়ে যায়। কবিরাজের বলা কথাগুলো ছিল খানিকটা এরকম: কালো জাদুর শিকার হয়েছিল ওরা 3 জন। ওদের কারো মৃত্যু স্বাভাবিক ছিল না, বরং স্বাভাবিকের মতো সাজানো হয়েছিল। এক তান্ত্রিকের বিশেষ ধরনের সাধনা পূরণ করার জন্য তার এমন 3 জন পুরুষের বলির দরকার ছিল যারা এই বংশের হবে, এবং 3 জনের প্রত্যেকের রাশি হবে
তুলা। এই বলির দায়িত্বে থাকা জিনটি অনেক খোঁজার পর এদের তিনজনকে পায় এবং একে একে হত্যা করে। আর পরশের লাশ তোলার পর যে সাপগুলো দেখেছিলেন, সেই সাপরূপী জিনগুলো লাশ পাহারা দিচ্ছিল। কিন্তু কেন বাসা খোঁজার সাথে ছোট নানির স্বপ্নের মিল, কেন আমাদের সাথে এটা যুক্ত ছিল, এটা তিনি বলতে পারেননি। শুধু এটুকুই অজানা থেকে গেল। তবে জিনটির বলির কাজ শেষ, এখন সে আমাদের কিংবা নানির ক্ষতি করতে পারবে না বলে তিনি আশ্বাস দেন। পরিশেষে বলতে চাই, দয়া করে কেউ কালো জাদু করবেন না, কারণ এটা যার সাথে বা যার ওপর করা হয় তার পরিণাম কতটা মারাত্মক সেটা শুধু সেই বুঝতে পারে। এটা কি আপনার গাড়ি? হ্যাঁ। একটা উপকার করবেন প্লিজ। কি ট্রিপ আছে নাকি? না মানে আমরা যাব, ওইখানে নামিয়ে দেবেন, যা টাকা লাগে দিব। আমি রাজি হলাম। 5 মিনিট পর দেখি তারা তিনজন সাথে একটা খাটিয়া সহ লাশ নিয়ে আসছে। তখন বললাম, ভাই এটা লাশের গাড়ি না, তাছাড়া মালিক শুনলে প্রবলেম হবে, অন্য ব্যবস্থা করেন আপনারা, আমি লাশ নেব না। অনেক রিকোয়েস্ট করছে। এর মধ্যে হেল্পার বলল, ভাই মালিক জানবে না, আমরা টাকাটা ভাগাভাগি করে নেব, নেন। 2 ঘন্টা লাগবে, যাওয়ার সময় তো পড়বে বাজারটা, নামিয়ে দেবো নে। পরে রাজি হলাম। বললাম, কোনো ঝামেলা নেই তো? ওরা বলল, আরে না। আচ্ছা ওঠেন। তারা তিনজন লাশের সাথে আমরা 2 জন, মোট 5 জন নিয়ে গাড়ি ছাড়লাম। সবাই জানেন লাশের গাড়ি চলতে চায় না। 30 মিনিট চলার পর বিরক্ত লাগলো। বললাম, ধুর, কি যে নিলাম, গাড়ি চলে না। 5 মিনিট গাড়ি দাঁড় করিয়ে বসে রইলাম। ভাবলাম সব স্পিডে চলে, আমার গাড়ির কি সমস্যা হলো? ঠিক তখনই আমার ছেলেটা বলল, ভাই কেমন যেন একটা খটখট শব্দ হলো। আমি বললাম, কই না তো, গাড়ি ছাড়ি, চল। এরপর সত্যি 20 মিনিট চলার পর আমিও শুনলাম খটখট সেই আওয়াজ। একটু গলা বাড়িয়ে বললাম, ভাই পেছনে সব ঠিক আছে তো? জি ভাই আছে। এভাবে মোটামুটি 1 ঘন্টা চলার পর আমি গ্লাসে যা দেখলাম তা জীবনে কেউ দেখতে চাইবে না। আর আজও আমার চোখে ভাসে। দেখলাম খাটিয়ার ওপরে সাদা কাপড় গায়ে লাশ নিজেই বসে আছে, আমার চোখের দিকে তাকিয়ে আছে। যেহেতু লাশের মুখ আমি দেখিনি, তাই ওই লাশটি কিনা জানি না, তবে সাদা কাপড়ে মোড়ানো, নাকে তুলো দেওয়া কেউ একজন বসে আছে। আমি এটা দেখে নিজেকে ঠিক রাখতে না পেরে গাড়ি থামিয়ে পেছনে তাকালাম। দেখলাম কই না তো, কিছুই নেই। তাদের বললাম, ভাই লাশ আপনার কি হয়? আমার ভাই। কিভাবে মারা গেল? হার্ট অ্যাটাক। তাহলে তো এটা সুইসাইড কেস না? তাহলে কি মনের ভুল? আবার গাড়ি ছাড়লাম। প্রায় সেই বাজারের কাছাকাছি আর 40 মিনিট লাগবে। এর মধ্যে বারবারই গাড়িতে উঠলে নামলে কেমন খটখট শব্দ হয়, এবং আমিও পাচ্ছি, হেল্পারও পাচ্ছে। আমরা বারবার সেদিকে তাকাচ্ছি। এক সময় ছেলেটা ভয় পাচ্ছে যে পেছনে কি হচ্ছে। আমার হাত ধরে বসে আছে। তাদের মধ্যে একজন বলল, ভাই সামনে বাজারে একটু রেখেন, দাফনের কাপড় আগরবাতি কিছু কিনতে হবে, এরপর তো আর কোনো দোকান নেই। আর তখন প্রায় 10টা বেজে গেছে। যেখানে এতক্ষণ কক্সবাজার চলে যাওয়ার কথা, সেখানে অর্ধেক রাস্তায় আছি। বললাম, আচ্ছা। গাড়ি চালাচ্ছি, এমন সময় পেছন থেকে একটা গাড়ি বারবার হর্ন দিচ্ছে ওভারটেক করার জন্য। বিরক্ত হয়ে লুকিং গ্লাসে দেখলাম পেছনে কোনো গাড়ি নেই, এবং যেই না সামনের দিকে তাকাবো সেই দেখলাম ওই লাশটা নাকে তুলো দেওয়া অবস্থায়, এবং সে গাড়িটার পেছনে দৌড়াচ্ছে, হাত ইশারা দিয়ে দাঁড়াতে বলছে। এতক্ষণ ভয় না পেলেও এখন পাচ্ছি কি হচ্ছে। ভাবতে ভাবতে আমি ভাবছি বাকিরাও ঠিক আছে কিনা। হাত কাঁপছে, ছেলেটাও ভয় পাচ্ছে। দূর, কেন যে ট্রিপটা নিতে গেলাম? টাকার জন্য। পরিশেষে বাজারে দাঁড় করালাম। বললাম, কি কি লাগবে কিনে নেন। ছেলেটাকে গাড়িতে বসতে বললাম। সে বসবে না, একা নাকি ভয় পায়। পরে বললাম, আচ্ছা আয়। নিচে নেমে সিগারেট ধরাই। খাচ্ছি, লোকজন কম। রাত 10:45 বাজে। বাজারে এত লোক দেখা যাচ্ছে না। তারা যা কেনার কিনলো। গাড়িতে উঠে একজন চিল্লানি দিল। দৌড়ে গেলাম, গিয়ে দেখি লাশটা নাই খাটিয়ায়। লাশটা কোথায় হাওয়া হয়ে গেছে। তারা 3 জনই নাকি নেমেছিল গাড়ি থেকে, পুরো গাড়ি খালি করে। এখন কি হবে? কি বিপদ? লাশ কে নিল? কি বা হলো? পুরো মহল্লায় ছড়িয়ে গেল বাজারের লাশ গায়েব। বাজারে যারাই ছিল সবাই লাশ খুঁজতে ব্যস্ত হয়ে গেল। সবাই খুঁজতে খুঁজতে গাড়ি থেকে প্রায় 20-30 হাত দূরে একটি তাল গাছের মাথায় লাশ দেখতে পেল। লাশ ওইখানে গেল কিভাবে? কি একটা অবস্থা! অনেকের ভেতরে ভয় চেপে গেল। যাও কয়েকজন ছিল, একে একে সবাই চলে যেতে লাগলো। ঘুরিয়ে ফিরিয়ে 7-8 জন ছিলাম, কেউ কিছুই করতে পারছে না। তারপর যা ঘটলো তা আরো ভয়ঙ্কর ছিল। একটা ছেলে যে মাদ্রাসায় পড়তো, সে বলল, আমি গাছে উঠতে পারি, আমি নামাচ্ছি।
এই বলে সে গাছের মাঝ বরাবর উঠতেই হঠাৎ কোনো কারণ ছাড়াই ছিটকে নিচে পড়ে গেল এবং হাত পা ছিলে গেল, রক্ত বের হতে লাগলো। এবং তখন গাছের ওপর আমরা দেখতে পাচ্ছি লাশটাকে, এবং কেউ রইল না চারপাশে। আমরা এখন 5 জন। ওই মাদ্রাসার ছেলেটা বলল, এলাকার হুজুরকে ডেকে আনি, এই লাশ এভাবে নামানো সম্ভব হবে না। সে গেল হুজুরকে আনতে। 10 মিনিট পর সে দেখে বলল, এই লাশ আমি একা নামাতে পারবো না। সে আর হুজুর মাদ্রাসার আরো 3 জন ছাত্রকে নিয়ে আসলো এবং রাত 11টার বেশি সময় ধরে সবাই মিলে গাছে বসে অনেক দোয়া দুরুদ পড়তে লাগলো। প্রায় 15 মিনিট পর একজনকে বলল গাছে ওঠো। পরে সে গাছে উঠতে লাগলো। ঠিক তখনই শুরু হলো বিশাল ঝড়, মনে হচ্ছে সব উড়িয়ে নেবে এমন অবস্থা। অথচ এতক্ষণ বাতাস ছিল না। খেয়াল করে দেখলাম শুধু আমাদের জায়গাটুকুতেই বাতাস হচ্ছে। ছেলেটা গাছে উঠছে, কিন্তু মনে হচ্ছে গাছ ভেঙে পড়বে বাতাসে। লাশটা নামানো হলো শেষ অবধি। তারপর হুজুর বলল, 1টা না 2টা না 5টা জিনের পাল্লায় পড়েছে, শয়তানের পাল্লায় পড়েছে, নজর দিয়ে সে লাশে। ভালোভাবে গোসল করানো হয়নি। বাসায় গিয়ে আবারও ভালো করে গোসল করিয়ে দিতে হবে। এবং রাস্তায় আবারও এই সমস্যা হতে পারে। কালেমা পড়তে পড়তে যাবেন, থামবেন না। আর একটা আতর লাগাবেন সবাই। আর গোলাপ জল পড়ে দিলেন তিনি, সেটা ছিটাতে বললেন। সমস্যা হবে না সেটাও বললেন। আর আমাকে বললেন, এত রাতে গাড়ি চালিয়ে যেও না কোথাও একা। রাতে পরে গাড়িটা ধুয়ে ফেলো। আমার হেল্পার সেন্স আসলো, তাকেও পানি পড়া দিল। আর বলল, রাস্তায় কিছু হলে ভয় পেও না, আল্লাহকে স্মরণ করো। বিসমিল্লাহ বলে আবারও গাড়ি ছাড়লাম। সবাই কালেমা পড়তে পড়তে 20 মিনিট পর নামিয়ে দিলাম তাদেরকে। টাকা নিলাম। তারা বলল জানাজা করে যেতে, কিন্তু গেলাম না। বললাম অনেক দূর যেতে হবে, যাই। গাড়িটিতে উঠলাম। ছেলেটা ভয়ে কুঁজো হয়ে আছে। কিছু না বলে গাড়ি চালাচ্ছি। এমন সময় শুরু হলো ঝড়, যেটা আমি জানি অন্য কোথাও হচ্ছে না, শুধু আমাদের আশেপাশেই হচ্ছে। গাড়ি উল্টিয়ে ফেলবে এমন অবস্থা। গাড়ি না থামিয়ে চালাচ্ছি। গাড়ির পেছনে ধুম 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 শব্দ হচ্ছে। কয়েকজন লোক বুট জুতা পায়ে গাড়িতে উঠে লাফাচ্ছে। আমি আল্লাহর নাম স্মরণ করে এভাবেই পৌঁছালাম। গাড়ি রেখে বাসায় গেলাম। গোসল করে খেয়ে শুয়ে পড়লাম। পরদিন হেল্পার এলো না। গেলাম ওর বাসায়, দেখলাম খুব জ্বর। আমি সুস্থ ছিলাম। পরে গাড়ি না নিয়ে আমার বাসায় আসলাম। এসে শুয়েছি। ক্লান্ত লাগছিল। সেই শোয়াতেই 12 দিন পর উঠলাম, কারণ আমারও জ্বর ছিল, শরীরে ব্যথা ছিল। প্রায় 1 মাস পর গাড়ি নিয়ে বের হয়েছি। সেই গাড়ি না, অন্য গাড়ি। কখনো রাতে ট্রিপ নেই না। এবং লাশ তুলি 2007 নভেম্বর মাস। আমার বোন প্রেগনেন্ট। ভালো চিকিৎসার জন্য আবার ঢাকায় আমাদের বাসায় চলে আসে আমার বোন। আগের বারের চাইতে এবারের যত্নটা অনেকটাই বেশি, কারণ আগের বার যা যা হয়েছে সব আমাদের ভুলের কারণে হয়েছে। আমার মা চালিয়ে দিয়েছে, তাই এবার আর কোনো ভুল বা যত্ন বা চিকিৎসায় কমতি রাখা যাবে না। আমি অনেক খুশি মামা হব, কিন্তু হঠাৎই একদিন আমার বোন বলে যে তার পেটের বাচ্চা আছে, তার কোনো সারা শব্দ নেই। 2 দিন হয়ে গেছে, পেটে কোনো নড়াচড়া নেই। আমার মা বললেন, তাকে আগে কেন জানানো হলো না? আমার মা কাউকে কিছু না বলে আমার বোন আমাকে নিয়ে এক ওঝার কাছে গেলেন। আমি অনেক ছোট, কিন্তু আমার মাথায় একটা প্রশ্ন ঘুরছে, আমার মা আমার বোনকে ডাক্তারের কাছে না নিয়ে ওঝার কাছে কেন যাচ্ছেন? আমার বোনকে নিয়ে ঘটনার সূত্রপাত হয়েছে কখন শুনুন। আমি যখন ওঝার বাসার গেটে ডান পাটা রাখি, তখনই ওঝা আমাকে দেখে চমকে গেলেন এবং আমার মাকে বললেন, ও কেমন আছে? মানে আমি কেমন আছি? আমার মনে কেমন একটা যেন খটকা লাগলো। যাই হোক, আমার বোনের মুখের দিকে তাকিয়ে আমি ওসব কিছুক্ষণের জন্য ভুলে গেলাম। আর ওঝাকে দেখেও ওরকম মনে হয়নি যে আমরা টিভিতে বিভিন্ন হরর মুভিতে যেমন দেখেছি সেরকম। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, ওঝা আমার বোনকে দেখেই বলে উঠল, ওকে এখানে নিয়ে এসেছিস কেন? ওর পেটের বাচ্চা তো আর বেঁচে নেই। কথাটা শুনে আমার বোনের মাথায় আকাশ ভেঙে পড়ল। আমার মা চিন্তিত হয়ে যান। কাকে কিভাবে কি বলবে? বোনের শ্বশুর বাড়িতে খবরটা কিভাবে দেবে? এরপর ওঝা বলল, সব সমস্যা তোর এই ছেলের কারণে, তোর ছেলেকে দেখে রাখিস। এরপর আমাদের পানি পড়া দেন, শুধু আমরা সেটা নিয়ে চলে আসি। কিছুদিন যাবার পর আমি মাকে জিজ্ঞেস করি, ওঝা যে বলল সব সমস্যা আমার জন্য হয়েছে, আমি তো কোনো সমস্যার সম্মুখীন হইনি, কিন্তু ওঝা আমার দোষ কেন দিল? অনেকবার জিজ্ঞাসা করার পর মা বলতে বাধ্য হলো, সাল 1997। আমি তখন মার গর্ভে। আগেই বলে রাখি, আমার বাবা ছিলেন তখন একজন আনসার, রাতে বাসায় থাকতেন না। রাতে আমার মা 2 ভাই এবং বড় বোনকে নিয়ে ঘুমতো আমার মা, আর আমি মায়ের গর্ভে। কোনো এক রাতে আমার মা ঘুমের ঘরে দেখছেন কে যেন আমার মাকে বলছে, তোর এই ছেলেটাকে আমায় দিয়ে দে। আমার মা ঘুমের মধ্যেই তার সাথে তর্ক করতে করতে জ্ঞান হারিয়ে ফেলে।
এবং সকালবেলা বাবা বাসায় আসে এবং রাতের ঘটনা খুলে বলে, কিন্তু বাবা বিষয়টা সেরকম আমলে নেন না। কোনো রকম পানি পড়া খাইয়ে দিলেন মাকে। পরে আমার মায়ের কোনো সমস্যা হয়নি, কিন্তু আমার মা চিন্তায় পড়ে যায় যে এই যে পেটে তার ছেলে আছে না মেয়ে আছে, স্বপ্নে আসা এই লোক জানলো কিভাবে, এবং ছেলেই বা কেন চাইবে। আমার মা জানতেন না তার পেটে ছেলে আছে নাকি মেয়ে। তখন বাংলাদেশে এরকমভাবে জানার প্রচলনও ছিল না যে আগে থেকে সবকিছু জানা যাবে, ছেলে হবে না মেয়ে হবে। মানুষজন এরকম করতো না বেসিক্যালি। যাই হোক, একে একে দিন কেটে যায়, মা সবকিছু ভুলে গেল। আল্লাহর রহমতে আমার জন্ম হলো সুস্থ সবল। এরপর 2002 সালে আমার একটি ছোট বোন হলো। এখন শুনুন ওঝা আরও কি বলেছিলেন আমার মাকে। ওঝা বলেন, তোর এই ছেলেকে তোর কাছে কেউ কখনো তোর কাছে চেয়েছিল? মা তখন হ্যাঁ বলে। ওঝা বললেন, তুই তখন দিবি না বলে স্বপ্নে তার সাথে তর্ক করেছিলি? মা হ্যাঁ বলেন। আর এই না বলাটাই ছিল আমার বোনের জন্য কাল। এসব শোনার পর আমি ভীষণ চিন্তায় পড়ে গেলাম। যাক, আস্তে আস্তে দিন কেটে যাচ্ছে, সব ভুলতে শুরু করলাম। আমার বোনের 2008 সালে একটি মেয়ে হয় সুস্থ, কিন্তু আগের দুটো সন্তানই ছিল যেগুলো দুটোই মারা গিয়েছে। আবারও দিন যাচ্ছে দিনের মতোই, কিন্তু সামনে যে আমার বিপদ বাড়ছে তা আমার জানা ছিল না। এক রাতে আমি মায়ের সাথে ঘুমাচ্ছিলাম। মাঝ রাতে আমার ঘুমটা হালকা হয়ে যায় একটি শব্দে। শব্দটা আসছিল আমার মাথা বরাবর দরজার ওপাশ থেকে। আগেই বলে রাখি, আমি আমার মায়ের সাথে ফ্লোরে ঘুমাতাম, পশ্চিম দিকে মাথা দিয়ে। যাই হোক, শব্দটা অচেনা একটা ভয়েস আমার নাম নিয়ে আমাকে ডাকছে, রনি। প্রথম ডাকে আমি ভয় পেয়ে যাই, দ্বিতীয় ডাকে রনি আমি কম্বল পেঁচিয়ে ফেলি পুরো শরীরে। যেহেতু শীতের রাত ছিল, সেকেন্ডের মধ্যে আমি দেখার চেষ্টা করি বাইরে কে আছে। আমি কম্বল থেকে মাথা বের করে দরজার কাছে যে ফাঁকা জায়গাটা আছে সেখানে মাথা নিচু করে তাকিয়ে দেখলাম বাইরে অনেক আলো জ্বলছে। এবং তৃতীয় ডাক রন শোনার পর সাথে সাথে আমি চিৎকার দিয়ে উঠি, আমাকে ডাকছে, আমাকে ডাকছে, আমাকে ডাকছে। ঘরের সবার ঘুম ভেঙে যায়। মা, ভাইয়া, ভাবি সবাই জিজ্ঞেস করছে কে ডাকছে। আমি বললাম জানি না, বাইরে থেকে কে যেন আমাকে ডাকছে নাম ধরে। 3 তলা পুরো বাড়িতে কাউকে খুঁজে পায়নি আমার ভাই। সেই রাতে আমার মা আমাকে পানি পড়া খাইয়ে দেয়। এরপর থেকে আমি কখনো একা ঘুমাতে পারতাম না, কারণ দিন বা রাত যখনই হোক আমি ঘুমাতাম তখনই বোবায় ধরে ফেলত, যাকে সায়েন্সের ভাষায় স্লিপিং প্যারালাইজড বলে। এমন চলে পুরো 8-9 মাস। এরপর আমাকে হুজুর দেখানো হয়। হুজুর আমাকে টানা 1 সপ্তাহ দেখেন, কিন্তু আমাকে কিছুই বলেন না। সবকিছু আমার বাবাকে বলে যেত এবং শেষের দিন আমাকে একটি তাবিজ দিয়ে যায়, কিন্তু তাবিজে কোনো কাজ হয়নি। এবং আমি দেখলাম আমাকে নিয়ে আমার মা অনেক টেনশন করছে। তাই কোনো সমস্যা হলেও এগুলো আমি আমার পরিবারের আমি যখন 10ম শ্রেণীতে পড়ি, এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর আমিও আমার বন্ধু রাজীব ফরিদপুরের অচিনতলা নামক একটি জায়গায় যাই। সেখানে 200 বছরের চাইতেও পুরনো একটি বটগাছ রয়েছে। আমার বাসা ফরিদপুর হওয়ায় আমিও আমার বন্ধু রাজীব সাইকেল নিয়ে অচিনতলা গাছটির উদ্দেশ্যে রওনা করি। গাছটি দেখে আমরা অবাক হয়ে যাই, কারণ গাছটি ছিল খুবই বড় এবং গাছের ডালগুলো অনেক জায়গা নিয়ে ছড়িয়ে ছিটিয়ে ছিল। আমরা নিজেকে আর সামনে রাখতে পারলাম না। ছবি তোলার জন্য গাছটির কিছুটা উপরে উঠে পড়লাম। সেখানে দেখতে পেলাম কিছু খুচরো টাকা পয়সা, কানের দুল ইত্যাদি রাখা আছে। বলে রাখা ভালো, গ্রামের মানুষ তাদের কোনো সমস্যা সমাধানের জন্য গাছের উদ্দেশ্যে মানত করে। সেই মানত পূরণ হলে গাছের একটি স্থানে টাকা দিয়ে যায়। আমরা সেখানে দেখতে পেলাম একটি সোনার কানের দুল। আমি তখন বেশি কিছু না ভেবে কানের দুলটি বাসায় নিয়ে যাওয়ার জন্য পকেটে রাখলাম। তার কিছুক্ষণ পরেই গাছটির পাশ দিয়ে একটি বৃদ্ধ লোক যাচ্ছিল। সে আমাদের দেখে খুব রাগ প্রকাশ করলেন। আমরা জুতা পরে সেই গাছের ওপরে উঠেছি। আমরা তখন কোনোভাবে তাড়াহুড়ো করে বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ি ফিরে ওই কানের দুলটি একটি ডায়েরিতে রেখে দেই। সেদিন রাতে আমি স্বপ্ন দেখি কেউ আমাকে জোর করে সেই অচিন গাছে ফাঁসি দেওয়ার চেষ্টা করছে। আমি ব্যাপারটিকে তেমন গুরুত্ব দিলাম না, ভুলে গেলাম। এরপর আমি ধীরে ধীরে অসুস্থ হতে থাকি। অনেক ডাক্তার দেখিয়েও কোনো সমাধান পাই না। একদিন রাতে আমি স্বপ্নে দেখতে পাই একটি কালো ছায়া আমার সেই কানের দুলটি ফিরিয়ে দিতে বলছে। আমি তখন ব্যাপারটা কিছুটা আন্দাজ করতে পারি। আমি অসুস্থ থাকায় আমার বন্ধু রাজীবকে ডেকে সবটা খুলে বলি, আর সেই কানের দুলটা সেখানে ফেরত দিয়ে আসতে বলি। রাজীব কানের দুলটি ফেরত দিয়ে আসলে কিছুদিন পর আমি ধীরে ধীরে সুস্থ হতে থাকি। সে সকল বাজে স্বপ্ন আমি আর দেখতে পাইনি। ঘটনাটি এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু এর 3 মাস পর আবার নতুন করে একটি ঘটনা ঘটে। তখন আমার বড় বোন
কলেজে কিছুদিনের জন্য ছুটি থাকায় আমার বোন সীমা আর আমি আমাদের খালা বাড়িতে বেড়াতে যাই। আমার খালা বাড়ি যাওয়ার পর দিন রাত 12টা বা 12:30টার দিকে আমার বাবার মোবাইলে একটা কল আসে। কল রিসিভ করার পর বাবার মুখটা কেমন অন্ধকারে ছেয়ে যায়। আমি ব্যাপারটা জানতে চাইলে বাবা কিছু না বলে আমার কাকাকে আর আমার সাথে নিয়ে খালার বাসার দিকে রওনা দেয়। অনেক রাত হওয়ায় কোনো গাড়ি না পাওয়ায় বাবা পরিচিত একটি অটো ড্রাইভারকে কল করে আমাদেরকে নিয়ে যেতে বলে। খালার বাসাটায় যেতে 2 ঘন্টার মতো সময় লাগে। খালার বাড়ি পৌঁছানো অবধি আমি, বাবা আর কাকার মুখে শুধু দুশ্চিন্তা দেখতে পেলাম। খালার বাড়ি পৌঁছে দেখতে পেলাম খালা আর মা মিলে আমার বোনকে ধরে আছে। একজন হুজুর আমার বোনকে ধমক দিয়ে বলছে, কেন এসেছিস, কি চাস, কেন এই মেয়েটিকে কষ্ট দিচ্ছিস? কিন্তু আমার বোন সীমা কিছু বলছিল না। সীমা শুধু তার মুখ থেকে অদ্ভুত আওয়াজ করছিল। হুজুর কিছু করতে না পারায় হাল ছেড়ে দেয়। আমি কিছু দোয়া পড়ে দিচ্ছি, রাতে আর কিছু হবে না, সকালে একটি বড় হুজুরের ঠিকানা দিয়ে যাচ্ছি, তার কাছে নিয়ে যান, এই বলে হুজুর রাতে চলে যায়। তখন সীমা ঘুমিয়ে পড়েছিল, কিন্তু আমরা কেউ সারা রাত ঘুমাতে পারিনি। আমরা সীমাকে নিয়ে হুজুরের দেয়া সেই ঠিকানায় যাই। সেখানে যাওয়ার পর সীমার মধ্যে থাকা জিনকে হাজির করানো হয়। হুজুর আমাদের জানায় আমি সেই কানের দুলটি নিয়ে আসার জন্য সব ঘটনা ঘটেছে। আসলে সেই কানের দুলটি কেউ কোনো একটি কারণে মানত করে রেখেছিল। আমি সেটি নিয়ে আসায় একটি জিন আমার সাথে চলে আসে। সেই কানের দুলটি আমি ফেরত দেওয়ার পরেও সে আমার ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু আমার ক্ষতি করতে না পারায় সে সুযোগ পেয়ে আমার বোনকে আসর করে। এরপর হুজুর জিনটিকে পুড়িয়ে ফেলার অনেক ভয় দেখিয়ে তাকে চলে যেতে বলে। হুজুরের কথা মতো জিনটি চলে যায় এবং এরপর আমরা বাসায় আসি। বাসায় আসার পর সীমা আমাদের জানায় খালার বাড়িতে যাওয়ার পর সে চুল খোলা রেখেই শুয়েছিল। কিছুক্ষণ পর সে দেখতে পেল জানালার বাইরে দিয়ে একটি অবয়ব তার দিকে তাকিয়ে আছে এবং তারপর তার কিছু মনে নেই।